নমস্কার, লার্ন ইংলিশ উইথ শ্রেয়সী চ্যানেলটিতে সকলকে অভ্যর্থনা জানাই। আমি শ্রেয়সী। এই চ্যানেলে এটাই আমার প্রথম ভিডিও। আমি ইংলিশ গ্রামার পোর্শনটি পড়াবো, মূলত বাংলা মিডিয়ামের ছেলে মেয়েদের জন্য যারা ইংলিশে ততটা সড়গড় নয়। আজ আমি একেবারে বিগিনার্স লেভেল থেকে শুরু করছি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে প্রেস করে দিন, যাতে নতুন ভিডিও এলেই সঙ্গে সঙ্গে আপনারা ভিডিওটি দেখে নিতে পারবেন। আমি এরকম আরও অনেক ভিডিও দিতে থাকবো। আপনাদের ভালো লাগলেই, আপনারা উপকৃত হলেই আমার পরিশ্রম সার্থক হবে। তো দেরি না করে শুরু করি আজকের ক্লাস। আজকে আমি মূলত যেটা পড়াবো সেটা হচ্ছে কনস্ট্রাকশন অফ সেন্টেন্সেস। আমরা যখনই ইংলিশ শিখি, প্রথম ধাপে আমরা প্রথমেই শিখি লেটার অর্থাৎ বর্ণ। তো বর্ণগুলি শেখার পরে আমরা সেগুলোকে বিভিন্ন রকমভাবে অ্যারেঞ্জ করে তৈরি করতে পারি বিভিন্ন ওয়ার্ড। তো এই ওয়ার্ড শেখার পরেই আমাদের প্রথম কনসার্ন যেটা হয় সেটা হচ্ছে এই ওয়ার্ড তো শিখলাম, কিন্তু এগুলোকে কিভাবে কাজে লাগাবো। তো সেখান থেকেই আসে সেন্টেন্সের কোয়েশ্চেনটা, যে সেন্টেন্স বানিয়ে তবেই তো আমরা ইংলিশ শেখার আরও এক ধাপ এগিয়ে যেতে পারবো। তো সেন্টেন্স লেখে কি করে, সেন্টেন্স বানানোর যে মূল ধাপগুলো, কিভাবে একটা সেন্টেন্স আমি পুরোপুরি বানাতে পারি, তো সেগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের টপিক হচ্ছে কনস্ট্রাকশন অফ সেন্টেন্সেস। কনস্ট্রাকশন অফ সেন্টেন্সেস, যাকে বাংলায় বলা হয় বাক্য গঠন। বাক্য গঠন আমরা ওয়ার্ড সম্পর্কে জানি, এবার বাক্য সম্পর্কে জানব। বাক্য জিনিসটা কি সেটা বলি। সেন্টেন্স, সেন্টেন্স যাকে বাংলায় আমরা বলি বাক্য। প্রথমে বলে রাখি, সেন্টেন্স সম্পর্কে আগে আমরা যেটা জানতাম সেটা বাংলাতেও পড়েছি আমরা, ইংলিশে তো প্রথম শুরু করছি। সেন্টেন্স সম্পর্কে যা জানি, সেন্টেন্স সম্পর্কে আমরা কি জানি সেটা বলছি। সেটা হচ্ছে ইংলিশে যদি প্রকাশ করি তাহলে যেটা দাঁড়াচ্ছে, a group of words একটা শব্দের সমষ্টি a group of words which makes a complete sense, অর্থাৎ শব্দের এমন সমষ্টি যাতে একটা সম্পূর্ণ মিনিং, সম্পূর্ণ একটা অর্থ প্রকাশিত হয়। a group of words, এই কথাটাকে আরেকটু মডিফাই করা যাক, এটাকে মডিফাই করে লেখা যায় a collection of words, a collection of words। এইগুলো আগে আমরা শিখতাম যে প্রথম যে সংজ্ঞা, সেই সংজ্ঞায় শিখতাম যে কিছু কিছু শব্দের সমষ্টি, সেগুলো একটা কমপ্লিট সেন্স, একটা সম্পূর্ণ অর্থ বোঝায়, তাকে আমরা বাক্য বলি। কিন্তু এটার একটু ফল্ট আছে। এটার যে ফল্টটা আছে সেটা হচ্ছে, এখানে বলা আছে আ গ্রুপ অফ ওয়ার্ডস। তাহলে কি গ্রুপ অফ ওয়ার্ডস ছাড়া কোনো সিঙ্গল ওয়ার্ড দ্বারা আমরা কোনো বাক্য প্রকাশ করতে পারি না? সেখানেই প্রথম কোয়েশ্চেনটা এসেছিল। তার মানে এটার যে ফল্ট অর্থাৎ ডিফেক্ট, এটা কিন্তু ডিফেক্টিভ। এই সংজ্ঞাটা কিন্তু ডিফেক্টিভ। এই সংজ্ঞাটা কেন ডিফেক্টিভ বললাম, যে সিঙ্গল ওয়ার্ড থাকলে কি আমরা একটা বাক্য গঠন করতে পারি না? অবশ্যই পারি। সেটা এই সংজ্ঞায় বলা ছিল না। তার মানে কীরকম দেখাচ্ছি,
টিচার আর স্টুডেন্টের মধ্যে কনভারসেশন হচ্ছে। তো টিচার বলছেন, টিচার কি বলছেন, তুমি কি তোমার অ্যাসাইনমেন্টটা সাবমিট করেছো? তাকে আমরা ইংলিশে কিভাবে লিখি? হ্যাভ ইউ সাবমিটেড your assignment? Have you submitted your assignment? তো স্টুডেন্ট বলছে, স্টুডেন্ট বলছে ইয়েস। এবারে প্রথম কোয়েশ্চেনটা আসে যে হ্যাভ ইউ সাবমিটেড ইউর অ্যাসাইনমেন্ট, এটা একটা মাল্টি ওয়ার্ডেড একটা সেন্টেন্স, অর্থাৎ অনেকগুলো ওয়ার্ড আছে এই সেন্টেন্সটার মধ্যে। আচ্ছা, এটা আমি সেন্টেন্স মেনে নিলাম। স্টুডেন্ট যখন বলছে ইয়েস, তখন তো আমার কমপ্লিট সেন্সটা বোঝাচ্ছে যে স্টুডেন্ট বলেছে হ্যাঁ আমি করেছি, আমি কমপ্লিট সেন্স এটার পাচ্ছি। তাহলে কি এটা বাক্য হবে? মডার্ন গ্রামার যেটা বলে সেটা হচ্ছে অবশ্যই হবে। তার মানে আগের যে ওল্ড ভিউটা ছিল যে একটা গ্রুপ অফ ওয়ার্ডস হতে হবে, তার কোনো মানে নেই। তার মানে এটা একটা বাক্য হলো, সিঙ্গল ওয়ার্ড বাক্য, এটা একটা বাক্য হলো। তার মানে আগের যে ভিউটা ছিল সেটা একদম ভুল ছিল। তো তার মানে আমরা এটা বুঝতে পারলাম যে সিঙ্গল ওয়ার্ড হলো বাক্য হয়, তার মানে আগের সঙ্গে নিশ্চয়ই কোথাও ভুল ছিল, সেটা আমায় ঠিক করতে হবে। তারপর টিচার বললেন, স্টুডেন্টকে ইয়েস বললো, টিচার বললেন অল রাইট। এবার আমার কাছে একটা কোয়েশ্চেন আসে, এই বাক্যটা তো কোনো ভার্ব নেই, তাহলে এটা কি বাক্য হলো? এটা কোনো ভার্ব নেই, কিন্তু আমি তো কমপ্লিট সেন্স বুঝিয়েছি, টিচার বলেছেন অল রাইট, ঠিক আছে, তার মানে নিশ্চয়ই এটা বাক্য, আমি তো পুরো সেন্সটাই বোঝাতে পেরেছি। তার মানে একটা জিনিস দাঁড়ালো, এই যে ডিফেক্টটা কোথায়? তার প্রথম ধাপ সেটা হলো সিঙ্গল ওয়ার্ডেড অ্যান্ড ভার্বলেস। সিঙ্গল ওয়ার্ডেড অ্যান্ড ভার্বলেস হলেই আমরা কিন্তু বাক্য বলতে পারি, যদি সেটা একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে। সিঙ্গল ওয়ার্ডেড অ্যান্ড ভার্বলেস হলে আমরা বাক্য বলতে পারি। তো এটা গেল। এবার একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে কি কি সিঙ্গল ওয়ার্ডকে আমরা বাক্য হিসেবে প্রকাশ করতে পারি। কারণ এই উদাহরণটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মাথায় একটা জিনিস আসবে, সেটা হচ্ছে যে তাহলে কি আরও কোনো সিঙ্গল ওয়ার্ড আছে যা দিয়ে আমরা বাক্য বানাতে পারি? অবশ্যই আছে। যেমন ইয়েস আমি দেখালাম, তেমনি আরও আছে, দেখাচ্ছি। ইয়েসটা লিখলাম ইয়েস, তেমনি নো, ইম্পসিবল, এরকম যখন হলো। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাসার্টিভ, ইম্পারেটিভ এগুলো আমি পরে পড়াবো। অ্যাসার্টিভ এই বাক্যগুলো, অ্যাসার্টিভ কাকে বলে, ইম্পারেটিভ কাকে বলে, আমি সব পরে পড়াবো, আগে জাস্ট উদাহরণগুলো দিই। অ্যাসার্টিভ এটা হলো ইম্পারেটিভ মানে হচ্ছে আদেশ বা অনুরোধমূলক। বিভিন্ন বাক্য আছে আদেশ বা অনুরোধ বোঝায়। তো সেখানে আমি দেখলাম স্টপ, ওয়েট, কাম, গো, এগুলো কিন্তু প্রত্যেকটাই একটা বাক্য, কারণ পুরো মিনিংটা আমি এটা দিয়ে প্রকাশ করতে পেরেছি। গো যাও, কাম এসো, এটার মাধ্যমে মিনিংটা প্রকাশ করতে পেরেছি। তো এরকম হলো ইন্টারোগেটিভ, এর মানেগুলো বলছি। ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নসূচক, আমি যে বাক্যগুলো দিয়ে কোনো প্রশ্ন করতে পারি, যেমন হোয়াট, when, how, where, এগুলো দিয়ে প্রশ্ন করতে পারি।
হলো, ইন্টারোগেটিভ গেল। তারপরে যেটা আসে সেটা হচ্ছে এক্সক্ল্যামেটরি। এক্সক্ল্যামেটরি মানে হচ্ছে আবেগমূলক, যেসব বাক্যের দ্বারা কোনো আবেগ প্রকাশিত হয়, যেমন কি ওয়াও, হুররে, অ্যালাস মানে হায়, এইগুলোর দ্বারা। এইগুলো যখন একটা মাত্র কেউ যদি বলে অ্যালাস, একটা হলো, তার মানে হায় বলল সে, একটা বাক্য হলো। তো এরকমভাবে অর্থাৎ সিঙ্গল ওয়ার্ড সেন্টেন্সও গঠন করা যায়, সেটা দেখালাম। আগে শুধু ইয়েস দিয়ে দেখিয়েছিলাম, এবার দেখালাম অনেক অনেক, এছাড়াও অনেক অনেক আছে, আমি তার সামান্য কটা এক্সাম্পল দেখালাম। তো এইটা গেল। তার মানে আমরা এইটুকু বুঝতে পারলাম যে সিঙ্গল ওয়ার্ড হলেও কিন্তু বাক্য হয়, শুধুমাত্র যে মাল্টি ওয়ার্ডেড হতে হবে তার কিন্তু কোনো মানে নেই, সিঙ্গল ওয়ার্ড দিয়েও বাক্য গঠন করা যায়। আমি বলেছিলাম ডিফেক্ট, তো ডিফেক্টের ফার্স্ট ডিফেক্টটা বলেছিলাম মাল্টিভেরিয়েট শুধু নয়, সিঙ্গেল ওয়ার্ডেডও হবে। সেকেন্ড ডিফেক্টটা বলি। সেকেন্ড ডিফেক্ট হচ্ছে, সেকেন্ড ডিফেক্ট, ডিফেক্ট মানে ভুল। সেকেন্ড যে ডিফেক্টটা আছে সেটা হচ্ছে একটা বাক্যকে আমি যে বাক্যটা লিখেছি সেটাকে ইচ্ছা মতো লেফট রাইট ব্রাঞ্চিং করা যায়। এটা লিখি লেফট রাইট ব্রাঞ্চিং, লেফট রাইট ব্রাঞ্চিং। তার মানে কি বাঁ দিক আর ডান দিকে ইচ্ছা মতো বাড়ানো যায়। কি করে বাড়ানো যায় দেখি। আমি একটা বাক্য লিখছি, A man is sitting. একজন মানুষ বসে আছেন। A man is sitting. বুঝলাম যে হ্যাঁ একজন মানুষ বসে আছে। এবারে আমি বাক্যটাকে চাইলাম লেফট ব্রাঞ্চিং করাতে। প্রথমে লেফট ফার্স্টে চাইলাম লেফট ব্রাঞ্চিং করাতে। তার মানে এই ইজের বাঁ দিকে যেটা আছে সেটাকে আমি বাড়াবো, এরপরে আর একটু পরে ডান দিকেও বাড়াবো, কিন্তু বাঁ দিকে বাড়াবো। আচ্ছা, একটা মানুষ বসে আছে, মানুষটা কেমন আমি সেটা প্রকাশ করি। আ উইক ম্যান ইজ সিটিং। একজন দুর্বল মানুষ বসে আছে, হলো। তার মানে এই ম্যানের জায়গায়, ম্যানের আগে আমি তাকে আরো একটু ভালোভাবে প্রকাশ করলাম, উইক ম্যান। এবার দেখলাম এবার কি করা যায়। এবার যেটা করা যায় সেটা হচ্ছে আমি আরেকটু এটাকে বাড়াতে পারি, উইক অ্যান্ড ওল্ড ম্যান ইজ সিটিং। তার মানে আমি যেটা করলাম সেটা হচ্ছে উইক ম্যান ইজ সিটিং করলাম, তারপরে মানে একজন দুর্বল মানুষ, একজন মানুষ বসে আছে, তারপর একজন দুর্বল মানুষ বসে আছে, একজন দুর্বল এবং বৃদ্ধ মানুষ বসে আছে। ঠিক আছে, আমি ম্যান থেকে কোথায় চলে গেলাম, মানে উইক অ্যান্ড ওল্ড ম্যানে চলে গেলাম। এবার আমি যেটা দেখাবো সেটা হচ্ছে রাইট ব্রাঞ্চিং। এটা অন্য কালি দিয়ে লিখি, রাইট ব্রাঞ্চিং, পাশে লিখছি রাইট ব্রাঞ্চিং। উইক অ্যান্ড ওল্ড ম্যান ইজ সিটিং, এখান থেকে স্টার্ট করছি, কারণ লেফট ব্রাঞ্চিং করেছি, এবার আমি বাক্যটা কোথায় নিয়ে যাবো সেটা দেখাচ্ছি। আ উইক অ্যান্ড ওল্ড ম্যান ইজ সিটিং, আ উইক অ্যান্ড ওল্ড ম্যান ইজ সিটিং আন্ডার আ ট্রি। এবার আমি রাইট ব্রাঞ্চিং করছি, অর্থাৎ ইজের পরে, সিটিংয়ের পরে, ইজ আর এই যে ভার্বটা আছে তারপরে আমি বাড়িয়ে যাচ্ছি, আন্ডার আ ট্রি। তাহলে ডান দিকে বাড়ালাম রাইট, আ উইক অ্যান্ড ওল্ড ম্যান ইজ সিটিং আন্ডার আ ট্রি, under a tree by the side of the river. তার মানে প্রথমে কোথায় ছিলাম, একজন মানুষ বসে আছে, একজন দুর্বল মানুষ বসে আছে, তারপরে একজন বৃদ্ধ এবং একজন দুর্বল এবং বৃদ্ধ মানুষ বসে আছে, তারপরে বসে আছে পরে করলাম
একজন দুর্বল এবং বৃদ্ধ মানুষ বসে আছে একটা গাছের নিচে। একজন দুর্বল এবং বৃদ্ধ মানুষ বসে আছে একটা গাছের নিচে, যেটা কিনা একটা নদীর পাশে। তার মানে একটা জিনিস আমার এখান থেকে ক্লিয়ার হলো যে আমি যত পারি, যতক্ষণ সেটা একটা সেন্সে দাঁড়ায়, ততক্ষণ আমি সেটা লেফট এবং রাইট ব্রাঞ্চিং করে ইজিলি এগুলোকে বাড়িয়ে দিতে পারি, অর্থাৎ বাক্যটাকে আরও পরিস্ফুট করতে পারি। তো তার মানে এই না যে আমি যা তা লিখবো একটা বাক্য হয়ে যাবে। যেমন আমি যদি এটা লিখি, মানে তার একটা সেন্স থাকতে হবে, আমি যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে একটা সেন্স থাকতে হবে সে বাক্যটার। আমি যদি এইটা লিখি যে আ dead man is talking, a dead man is talking, এটা কি কোনো বাক্য হয়? মানে যে মৃত মানুষ কথা বলছে, এটা যদি হরর সিনেমা না হয় তাহলে এটা কখনো একটা বাক্য হবে না। বাস্তবে যদি দেখি তাহলে এটা কখনো একটা বাক্য হয় না, কারণ একজন মৃত মানুষ কী করে কথা বলবে? আমি তো বাস্তবে যখন আছি, অবশ্যই হরর সিনেমা হলে অন্য কথা, বাস্তবে যখন আছি তখন এইটার কোনো মিনিং নেই, কারণ কোনো মৃত মানুষ কথা বলার কোনো এবিলিটি তাদের থাকে না। তার মানে এটা একটা বাক্য নয় যখন আমি বাস্তবে আছি ততক্ষণ। তো তার মানে যেটা হচ্ছে এটা যদি বাক্য না হয়, আগের যেগুলো লিখেছিলাম সেগুলো অবশ্যই বাক্য ছিল, বলেছিলাম যে বাড়ানো যাচ্ছে কমানো যাচ্ছে। তার মানে একটা জিনিস কিন্তু আমাদের কাছে ক্লিয়ার হলো, সেটা হচ্ছে আমি প্রথম সংজ্ঞায় লিখেছিলাম একটা জিনিস, সেটা হচ্ছে কমপ্লিট সেন্স। কমপ্লিট সেন্স, এই যে কমপ্লিট সেন্স কথাটা আমি লিখেছিলাম, এই কথাটা একটা ইলিউশন। তার কারণ হচ্ছে আমি প্রথমে লিখেছিলাম ম্যান ইজ সিটিং, একজন মানুষ বসে আছে, তারপর আস্তে আস্তে বাড়ালাম, বৃদ্ধ দুর্বল বানিয়ে দিলাম, গাছের নিচে বসে আছে, নদীর ধারে বসে আছে তাও বানিয়ে দিলাম। তার মানে যদি ম্যান ইজ সিটিং এটাও তো বাক্য, আবার পরেরগুলোও বাক্য। তার মানে যখন ফার্স্টের যে বাক্যটা আমি লিখেছিলাম সেটা যদি কমপ্লিট ধরি, লাস্টেরটাও তো কমপ্লিট, যেটা গাছের নিচে নদীর ধারে বসে আছে। তার মানে ইংলিশে কমপ্লিট কথাটার মানে কি? কমপ্লিট কথাটার মানে হচ্ছে সম্পূর্ণ। তাহলে কি মোর কমপ্লিট, মোস্ট কমপ্লিট, কমপ্লিট এই ধরনের কোনো কথা আছে? কারণ সম্পূর্ণ মানেই তো পুরো। তার মানে আমরা একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পারলাম, সেটা হচ্ছে প্রথম আমি যে সংজ্ঞাটা লিখেছিলাম কমপ্লিট সেন্স, এই কমপ্লিট কথাটা নিজেই একটা ইলিউশন, এর কোনো মানে নেই। সম্পূর্ণ তুমি কিভাবে ডিফাইন করবে? ছোট সম্পূর্ণ, বড় সম্পূর্ণ, তাহলে কি সম্পূর্ণ কথাটার কোনো মানে আছে? নিশ্চয়ই নেই। তার মানে যেটা আমি পাচ্ছি সেটা হচ্ছে কমপ্লিট বলে কোনো কথা নেই। তার মানে আমি এতগুলো ডিফেক্ট পেয়েছি ফার্স্টের সংজ্ঞায়, তার মানে নিশ্চয়ই আমাকে সেটা একটু চেঞ্জ করতে হবে। ডিফেক্টিভ সংজ্ঞা তো আমরা ইউজ করতে পারি না। তো আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে একটা সংজ্ঞা, একটা ডেফিনিশন। কার? অফ সেন্টেন্স। ডেফিনিশন অফ সেন্টেন্স সেটা কি বলছি, লিখি আ ওয়ার্ড or a group of words having a clear meaning। এই কথাটা নতুন এলো, কারণ আমরা আগের এক্সাম্পলের সাথে বুঝতে পেরেছি কমপ্লিট মানে কিছু হয় না। তার মানে এমন একটা জিনিস বুঝতে পেরেছি যে সুস্পষ্ট অর্থ আছে, সম্পূর্ণ নয়, সুস্পষ্ট। ক্লিয়ার মিনিং in a given context, is called a sentence। তার মানে এর বাংলা মানেটা করলে কি দাঁড়াচ্ছে? এর বাংলা মানেটা করলে দাঁড়াচ্ছে যে একটা শব্দ, এইটাও নতুন, কারণ সিঙ্গেল ওয়ার্ড আগেরটা ইনক্লুডেড ছিল না, এটা নতুন এসছে। আ ওয়ার্ড or a group of words, সেটা তো আগেও ছিল, হ্যাভিং আ ক্লিয়ার মিনিং, একটা ক্লিয়ার মিনিং থাকছে, সেটা নট কমপ্লিট সেন্স, ক্লিয়ার মিনিং থাকছে। ইন আ গিভেন কনটেক্সট, তার মানে একটা নির্দিষ্ট একটা প্রসঙ্গে, যে প্রসঙ্গে কথা হচ্ছে সেই প্রসঙ্গে একটা সিঙ্গেল ওয়ার্ডের আর মাল্টি ওয়ার্ডের সুস্পষ্ট মিনিং আছে, এমন একটা কালেকশনকে আমরা বলি সেন্টেন্স। এটা আমরা বুঝতে পারলাম। তো তার মানে
এটা যদি হয় তাহলে এখান থেকে আমরা আগের সংজ্ঞাটাকে রিজেক্ট করে দিলাম, ডিসকার্ড করে দিলাম, বললাম যে ওটা আর চলবে না, এইটাই আমার এখন নতুন সংজ্ঞা। তো তারপরে যেটা দেখাবো সেটা হচ্ছে ভার্ব যুক্ত এবং ভার্বলেস সেন্টেন্স, ফরমেশন অফ সেন্টেন্স, এটা আমাদের এখন মূল কথা। ফরমেশন অফ সেন্টেন্স, যেহেতু ডেফিনিশন জেনে গেছি, এবার জানবো যে কি করে আমি বাক্য বানাবো, ফরমেশন কি করে করব। ভার্ব যুক্ত বাক্য হতে পারে, ভার্বলেস বাক্য হতে পারে, আমি বললাম আগেই সেটা। ভার্ব যুক্ত বাক্য, এটার জন্য একটু জায়গা লাগবে, একটুখানি মুছে দিচ্ছি, মিনিংটা ক্লিয়ার হলেই হলো। ভার্ব উইথ ভার্ব, উইথ ভার্ব, উইদাউট ভার্ব। ভার্ব সম্পর্কে আমি পরে পড়াবো, আগে জাস্ট মিনিংটা ক্লিয়ার করার জন্য, মানে মোটামুটি যেটা জানে রাখা দরকার, ভার্বকে ক্রিয়া বলে, বাংলাটা অনেকেই জানে। তো উইথ ভার্ব এবং উইদাউট ভার্ব, উইথ ভার্ব এবং উইদাউট ভার্ব যেটা, সেটা দেখাচ্ছি। সেটা হচ্ছে উইথ ভার্ব, একটা কনভারসেশন হচ্ছে, একজন লিখলো হু আর ইউ, আমি আগেই বলেছি হু দিয়ে শুরু হলে, হু আর ইউ, হু আর ইউ, এই আরটা এখানে ভার্ব বোঝাই যাচ্ছে, হু আর ইউ। উইদাউট ভার্ব একজন রিপ্লাই দিল, মিস্টার ঘোষ, এটা তো ভার্ব নেই, তাহলে কি এটা বাক্য নয়? সে যা জানতে চেয়েছিল তো তাই বলেছি, তার মানে এটা একটা বাক্য। এরকম আর ইউ গোয়িং টু অফিস, আর ইউ গোয়িং টু অফিস, তুমি কি অফিসে যাচ্ছ? তো ও বলল ইয়েস, আমি অফিসে যাচ্ছি, এটাও একটা বাক্য, এখানেও কোনো ভার্ব নেই। ক্যান ইউ প্লিজ buy a, can you please buy a কি লিখি a book, can you please buy a book for me, for me, why not, তো এবার সে বলল থ্যাংক ইউ, না থ্যাংক ইউ তো লেখা যাবে না এখানে, ইউ আর সো কাইন্ড, ইউ আর সো কাইন্ড, সো কাইন্ড অফ ইউ, এটা আমি একটা খুব সিম্পল একটা বাক্য লিখলাম, আস্তে আস্তে যখন ইংলিশে আমরা আরও সড়গড় হয়ে যাবে তখন জানবো অনেক কিছুই। ইউ আর সো কাইন্ড লিখলাম, সে বলবে মেনশন নট, এটা কোনো না, মেনশন নট বলবে না, এটা অন্য কিছু বলবে। ইউ আর সো কাইন্ড, সে বললো অল রাইট, এর মানে হলো এইখানে যেগুলো আছে সেগুলো সবকটা ভার্ব আছে, এখানে যেগুলো আছে সেগুলো কোনোটাতেই ভার্ব নেই। তার মানে সেন্টেন্স দু ধরনের হতে পারে, ভার্ব যুক্ত হতে পারে, ভার্বলেসও হতে পারে, কিন্তু সেটা একটা ক্লিয়ার মিনিং থাকবে, এটাই হচ্ছে আমার বোঝানোর কথা। তো এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, অর্থাৎ বাংলাটা অনেকেই জানে উদ্দেশ্য এবং বিধেয়। এগুলো জাস্ট বোঝার জন্য, এই ফরমেশন, এই জিনিসগুলো কীভাবে একটা বাক্য আসছে, কীভাবে গঠিত হচ্ছে সব কিছু। এবার আমি যেটা দেখবো সেটা হচ্ছে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, subject and predicate, subject and predicate। তো এবার আমি যেটা দেখব সেটা হচ্ছে সাবজেক্ট কাকে বলে এবং প্রেডিকেট কাকে বলে। উদ্দেশ্য লিখে রাখি, বাংলাটা লিখলে সুবিধা হয় বুঝতে, উদ্দেশ্য এবং বিধেয়,
এবার উদ্দেশ্য কাকে বলে? উদ্দেশ্য তাকেই বলে the part which names the person or thing we are speaking about is the subject. The part which names the person or thing we are speaking about. আমরা যার সম্পর্কে কিছু বলছি সেই কোনো পার্সন হতে পারে, কোনো জিনিস হতে পারে, যার সম্পর্কে আমরা কোনো কিছু বলছি, তো সেটা হচ্ছে আমাদের উদ্দেশ্য, অর্থাৎ আমাদের কথা বলার মূল উদ্দেশ্য হচ্ছে এই পার্সন আর এই থিং। এবার বিধেয়তে আসা যাক। বিধেয় হচ্ছে the part which tells something about the subject is calling the predicate. তো the part which says something about the subject is called predicate. তার মানে সাবজেক্ট সম্পর্কে যা বলা হচ্ছে, অর্থাৎ উদ্দেশ্য হচ্ছে আমরা যার সম্পর্কে, যে পার্সন অথবা থিংয়ের সম্পর্কে আমরা কিছু বলছি, তো সেটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। আর বিধেয় হচ্ছে যে উদ্দেশ্য সম্পর্কে আমরা যা কিছু বলছি সেটা হচ্ছে আমাদের বিধেয় বা প্রেডিকেট। তো এবার যেটাই আসা যাক, উদ্দেশ্য কীরকম হতে পারে, এটাই সহজেই প্রশ্ন জাগে যে আমি তো বুঝলাম উদ্দেশ্য, তো উদ্দেশ্য আমি কাকে করব? উদ্দেশ্য করা যায় কোনো নাউন, প্রোনাউন বা অ্যাডজেক্টিভ। এগুলো সম্পর্কে আমি পরে বলবো। নাউন, প্রোনাউন অথবা অ্যাডজেক্টিভকে আমি উদ্দেশ্য করতে পারি। আর বিধেয় আমি কাকে করতে পারি? বিধেয় করার অনেক জিনিস আছে, যেমন ফাইনাইট ভার্ব, অবজেক্টস, অ্যাডভার্বিয়ালস, ক্রিয়া বিশেষণ, অ্যাডভার্বিয়ালস, তারপর মডিফায়ার্স। এগুলো সম্পর্কে আমরা পরে জানবো জিনিসগুলো কি। মডিফায়ার্স মানে অ্যাডভার্বের সঙ্গে কোনো প্রিপোজিশন যোগ, অ্যাডভার্ব প্লাস প্রিপোজিশন, অ্যাডভার্ব প্লাস প্রিপোজিশন, অ্যাডভার্বের সঙ্গে কোনো প্রিপোজিশন যোগ করে মডিফায়ার করি। মানে বিধেয় আমি যা খুশি করতে পারি, মানে এটার সঙ্গে অবশ্যই সঙ্গতি থাকতে হবে, তবেই আমি একটা বাক্য গঠন হবো অবশ্যই, কারণ এটা তো বাক্যেরই পার্ট। তো এইগুলো দিয়ে আমি করতে পারি। তো আমার যেটা মূল উদ্দেশ্য, যারা একটু জানে এই বেসিকগুলো সম্পর্কে, তাদের মনে একটা প্রশ্ন আসবে, সেটা হচ্ছে যে উদ্দেশ্য সম্পর্কে যা বলি সেটাই তো বিধেয়, তার মানে উদ্দেশ্যর পরে বিধেয় বসা উচিত। এমন অনেক বাক্য আছে যেগুলোতে বিধেয় আগে বসে উদ্দেশ্য, এমন অনেক বাক্য আছে। তো মোট কথা হচ্ছে প্রথম জানার জন্য যেটুকু দরকার সেটা হচ্ছে উদ্দেশ্য সম্পর্কে আমি ফার্স্টে বলবো, তারপর আমি বিধেয় সম্পর্কে বলবো। তো আগে একটা উদাহরণ লিখে নিই। The boy is studying English. The boy is studying English. এখানে আমি কার সম্পর্কে কথা বলছি? দ্য বয় সম্পর্কে। দ্য বয় সম্পর্কে কথা বলছি আর বলছি স্টাডিং ইংলিশ। তো তার মানে স্টাডিং ইংলিশটা আমার বিধেয়, কারণ আমি উদ্দেশ্য সম্পর্কে বলছি, এটা উদ্দেশ্য আর এটা আমার বিধেয়। তো যেটা বলছিলাম, যেটা বলে আমি শেষ করব আজকে, সেটা হচ্ছে সাধারণত উদ্দেশ্য আগে বসে, বিধেয় বসে উদ্দেশ্যের পরে। কিন্তু আমরা যখন অনেক ইংলিশ বই পড়ি, অনেক কিছু জানি, শিখি, তখন আমরা অনেক এরকম বাক্য দেখতে পাই, তখন বুঝি যে আরে এখানে তো বিধেয় আগে বসেছে, উদ্দেশ্য কেন পরে বসেছে? আমি তো শিখেছিলাম উদ্দেশ্য আগে বসে বিধেয় পরে। সেগুলোও কিন্তু বাক্য, সেগুলো একটা স্পেশাল টাইপের বাক্য।
একটু পোয়েটিক সেন্সে সেই বাক্যগুলো হয়। যেমন লিখছি একটা, দোজ ডেজ আর গন, সেই দিনগুলি চলে গেছে। দোজ ডেজ আর গন, এটা এমনি বাক্য, সাবজেক্ট হচ্ছে দোজ ডেজ আর প্রেডিকেট হচ্ছে গন, চলে গেছে, আর গন ভার্ব থাকছে মাঝখানে, চলে গেছে। তো এই বাক্যটাকে আমি এটা অন্যভাবে লিখতে পারি, সেটা হচ্ছে অন্য কালিতে দেখাচ্ছি। Gone are those days, এটাও কিন্তু একটা বাক্য, কিন্তু কি বলেছে যে ওই দিনগুলো চলে গেছে। Gone are those days এর মানে একটু পোয়েটিক সেন্সে, মানে সেই দিনগুলি চলে গেছে, সেটাকে এমফ্যাসাইজ করছে সেই দিনগুলিকে। তো এগুলো কিন্তু একটা বাক্য। তো আর একটা উদাহরণ দেখাই, আশা করি নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে কি অর্থে আমি বোঝাচ্ছি। প্রেডিকেটটা আগে চলে গেল, সাবজেক্টটা পরে চলে গেল, এরকমও বাক্য আছে। আরও দেখাচ্ছি, twinkling are the stars, twinkling are the stars, টুইঙ্কলিং কথাটা বিধেয়, চলে গেছে আগে, স্টার্স চলে গেছে পরে, কিন্তু এটাকে আমরা অন্যভাবেও লিখতে পারতাম, দ্য স্টার্স আর টুইঙ্কলিং। এগুলো বিভিন্ন পোয়েম, প্রোজ, মানে গদ্য পদ্য যখন পড়বো এরকম অনেক অনেক উদাহরণ পাবো যেখানে বিধেয় চলে গেছে আগে, সাবজেক্ট চলে গেছে পরে। দ্য স্টার্স আর টুইঙ্কলিং, এই বাক্যটাকে মডিফাই করে টুইঙ্কলিং আর দ্য স্টার্স হয়ে গেছে। এরকম অনেক বাক্য পাবো। তো আজকে আমার ক্লাস আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবং আমার একটি গানের চ্যানেলও আছে, তার ফলো লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আপনারা যারা গান শেখেন বা গান শিখতে ইচ্ছুক, যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমি যেমন এই ভিডিওগুলো পরপর দিয়ে যাব, তেমনি ওই ভিডিওগুলোও পরপর দিয়ে যাব। তো এই ছিল আজকে আমার ক্লাস। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।